আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আরো একবার যুক্ত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমি শেখাতে যাচ্ছি অ্যাকাউন্টিং বা হিসাব সমীকরণের প্রভাব বিস্তারিত ছকে কিভাবে দেখাতে হয়। তো সাথে থাকতে হবে পুরো ভিডিওতে। আর তুমি যদি এই ভিডিওতে প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আর এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং এর জন্য, বিকজ আমরা এই অঙ্কগুলো দেখার পর পুরো মাথা গরম করে ফেলি পরীক্ষার হলে, কারণ এই অঙ্কগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন বলা যায়। ওকে, কারণ হিসাব সমীকরণের প্রভাব বিস্তারিত ছকে দেখাতে গেলে একটু প্রবলেম হওয়ারই কথা, কারণ অ্যাকাউন্টিং এর বেসিক নলেজটা থাকে না সবার মাঝে। সো এই বেসিক নলেজটা নেওয়ার জন্য এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা এই যে ছকটা তৈরি করব, এই ছকটা কিভাবে তৈরি করব। আসলে অবাক করার মতন একটা বিষয়, দেখো তো এখানে কিভাবে কি দেওয়া আছে, নগদ, আসবাবপত্র, ব্যাংক, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, মূলধন। এখানে তো আরো কিছু থাকতে পারতো, প্রদেয় নোট, প্রাপ্য নোট, এগুলো কোথায়, এগুলো নাই কেন? মূলত আমরা অঙ্ককে আগে বিশ্লেষণ করব যে আসলে এই অঙ্কের মধ্যে সম্পদ আছে কি কি, সেই সম্পদগুলোকে আলাদা করব। যেমন আমি যে অঙ্কটা এখন করতে যাচ্ছি, অলরেডি আমার স্মার্টফোনে একটা ছবি তুলে রেখেছি অঙ্কটার, এবং এই স্মার্টফোন দেখে এখানে অঙ্ক করব, যেহেতু এখানে জায়গা না। তুমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অঙ্কটা। ওকে, তো দেখো এখানে আমরা যদি একটু জাজ করি তাহলে দেখা যাচ্ছে নগদান হিসাব আছে, আসবাবপত্র হিসাব আছে, ব্যাংক হিসাব আছে, প্রাপ্য হিসাব আছে সম্পদের মধ্যে, এবং দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব অনলি। যদি এখানে ব্যাংকের ঋণ থাকতো বা প্রদেয় নোট থাকতো, সেগুলো আমরা লিখে দিতাম। তারপর হচ্ছে মূলধন হিসাব, এটা একটাই হয়, দেন মন্তব্য। ওকে, এগুলো স্বাভাবিকই থাকবে, তো ছকটা মুখস্থ করে রাখবা। জাস্ট পরিবর্তন যদি হয় তাহলে এই চারটা ঘরের মধ্যে একটু ব্যাস লাগবে, যে এই ঘরগুলো কিভাবে হয়। অনেক সময় প্রাপ্য হিসাব থাকে না, অনেক সময় ব্যাংক হিসাবও থাকে না, তো এটা অঙ্কের উপর নির্ভর করে, তোমাকে আগে খুঁজে বের করতে হবে। ওকে, তারিখে লেনদেনের মধ্যে আছে মূলধন হিসাবে মালিক কর্তৃক নগদ অর্থ বিনিয়োগ করা হলো 20,000 টাকা। মালিক যদি 20,000 টাকা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, তাহলে আমরা সরাসরি মালিকের কাছে চলে যাব না। আই মিন মালিকের ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়তেছে সেই বিষয়গুলো আমরা কখনোই দেখব না। আমরা জাস্ট দেখব যে মালিক টাকাটা আনার কারণে প্রতিষ্ঠানে কি পরিবর্তন হলো। যেমন এই লেনদেনটি দ্বারা মালিক যখন 20,000 টাকা প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, তখন কিন্তু প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ 20,000 টাকা বৃদ্ধি পাবে। তাহলে নগদ টাকার ঘরে 20,000 টাকা লিখতে হবে। আর তারপর হচ্ছে মূলধন, অর্থাৎ মালিকের মালিকানা সত্ত্বের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে মূলধনের ঘরে 20,000 টাকা বৃদ্ধি করব। ওকে, যদি আমি এখানে প্লাস বা মাইনাস কিছু না দেই, তাহলে বুঝে নিতে হবে এটা প্লাস বা বৃদ্ধি করা হলো। বাট যদি আমি ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে সেটা বোঝাবে হ্রাস পেয়েছে, আই মিন কমে গেছে, বা বিয়োগ বোঝাবে যদি ব্র্যাকেট দেওয়া হয়। এবার আমরা প্রত্যেকটা লেনদেন লেখার পরে উদ্বৃত্ত নির্ণয় করব। এটা ছিল জানুয়ারি মাসের 1 তারিখের লেনদেন। ওকে, প্রত্যেকটা লেনদেনে লেখার পরে, প্রত্যেকটা লেনদেন লেখার পর আমরা তার উদ্বৃত্ত নির্ণয় করব, আই মিন জের নির্ণয় করব। তো দেখো, প্রথমে 1 তারিখেরটা লেখার পরে যখন উদ্বৃত্ত নির্ণয় করব, তখন যেহেতু এখানে আর কোনো লেনদেন নেই, শুধু একটাই, তাহলে যা আছে তাই বসাবো, এবং প্রত্যেকটা যখন এই লেনদেন লিখবো তখন মাঝখানে সমান চিহ্নটা দিব। তাহলে এখানে 20,000। ওকে, তারপর দেখো জানুয়ারি 4 তারিখের মধ্যে আছে, আমি তারিখটা একটু লিখে নেই। জানুয়ারি 4 তারিখের মধ্যে 4 তারিখের লেনদেনের মাধ্যমে দেখা যাচ্ছে নগদে ক্রয় 1,000 টাকা। ওকে, এই নগদে ক্রয় 1,000 টাকা দ্বারা মূলত কি বোঝাচ্ছে? পণ্য ক্রয় নাকি স্থায়ী সম্পদ ক্রয়? কিছু বলা না থাকলে ধরে নিতে হবে যে এটা পণ্য ক্রয় করা হলো, এবং এখানে বলা আছে নগদে ক্রয়। আচ্ছা, নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে না? তাহলে নগদ টাকা যদি প্রতিষ্ঠান থেকে কমে যায়, তাহলে নগদ টাকা কমায় দাও প্রতিষ্ঠানে। 1,000 টাকা কমাবো কিভাবে? ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে। তারপর দেখো, নগদ টাকা যখন কমে যাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, বুঝলাম। তাহলে আরেকটা পার্ট কি হবে? যখন পণ্য ক্রয় করবে, তখন এই প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তো যখন প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাবে, তখন ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমে যায়, কারণ আমরা জানি স্বাভাবিকভাবে যদি ব্যয় এবং উত্তোলন হয়, তাহলে মালিকানা সত্ত্ব বা মূলধন কমে যাবে। আচ্ছা, এটা ব্যয় হয়েছে না? তাহলে ব্যয় হলে কি করব? মূলধন কমাই দিব 1,000 টাকা, ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, তো এই ছিল স্বাভাবিক 4 তারিখের লেনদেনটা। দেন এবার আমাদেরকে জের টানতে হবে। তো জের কিভাবে টানবো? দেখো তো, এখানে 20,000 ছিল, সেখান থেকে 1,000 বাদ দিয়ে দাও, তাহলে 19,000 টাকা হবে।
ওকে 19,000 টাকা। তারপর এখান থেকে 20,000 টাকা ছিল, 1,000 টাকা কমায় দাও, তাহলে 19,000 টাকা হবে। ওকে, তো এই ছিল তোমার 4 নাম্বার লেনদেন বা 4 তারিখের লেনদেনটি ছিল। এবার দেখো 9 তারিখের লেনদেনে বলা আছে নগদে আসবাবপত্র ক্রয় 3,500 টাকা। যখন মালিক প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয় করবে তখন প্রতিষ্ঠানে আসবাবপত্রের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আসবাবপত্রের ঘরে 3,500 টাকা লিখে দেই। দেখো এই লেনদেনটি ঘটেছিল জানুয়ারির 9 তারিখে। ওকে, আরেকটা কথা হচ্ছে যদি আসবাবপত্র বৃদ্ধি পায় বুঝলাম, তাহলে প্রতিষ্ঠান থেকে কি নগদ টাকা কমে যাবে না বলো তো? নগদ টাকার বিনিময়ে তো ক্রয় করতেছে, তাহলে নগদ টাকার পরিমাণটা কমায় দাও, 3,500 টাকা নগদ টাকা কমায় দাও। ওকে, তাহলে এখন আমরা যদি জেরটা নিই তাহলে হবে 19,000 থেকে 3,500 বাদ দিয়ে দাও এবং এখানে ছোট করে উদ্বৃত্তটা লিখে দাও। তুমি দেখতে পাচ্ছ আমিও কিন্তু লিখেছি উদ্বৃত্ত। দেন এই 19,000 টাকা থেকে 3,500 কমাই দিলে হবে 15,500 টাকা হবে। আর এই আসবাবপত্রের ঘরে একটাই এন্ট্রি আছে, সো 3,500 টাকাই লিখে দিব। ওকে, তারপর সমান সমান দিতে হবে প্রত্যেকটা ঘরে। দেন হচ্ছে আমাদের এখানে কিন্তু আমরা কোনো কাজ করিনি, সো এখানে যা আছে যেভাবে আছে ওইভাবে লিখে দিব 19,000। ওকে, তারপর দেখো 13 তারিখে আছে ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা। আমরা আগে তারিখটা লিখে নেই, 13 তারিখ ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা। আচ্ছা, ধারে বিক্রয় করলো তার মানে কি প্রতিষ্ঠানের প্রাপ্য হিসাব দেনাদার হিসাব বৃদ্ধি পাবে। এটা একটা সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রাপ্য হিসাবের ঘরে লিখবো হচ্ছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা এখানে লিখে দেই। তারপর দেখো বিক্রয় হচ্ছে একটা আয়, যেহেতু উনি পণ্য বিক্রয় করে তাহলে তার আয় বৃদ্ধি পাচ্ছে না। আর আমরা জানি যদি মালিক অতিরিক্ত মূলধন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে এবং বিক্রয় বা আয় বৃদ্ধি পায়, যদি প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পায় তাহলে মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে দুইটা জিনিসে মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পাচ্ছে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে আয়। যে কোনো প্রকার আয়, কমিশন প্রাপ্তি থাক, ভাড়া প্রাপ্তি থাক, উপভাড়া প্রাপ্তি হোক, বাট্টা প্রাপ্তি হোক, যে কোনো প্রকার আয় হলে আমরা এখানে যোগ করব। মালিক যদি মূলধন আনে এখানে যোগ করব, তাহলে মূলধনের বিষয়টা ক্লিয়ার হতে পারলা। আর বিয়োগ করব কখন? যখন ব্যয় হবে, যে কোনো ব্যয়, ভাড়া, বিজ্ঞাপন, অফিস ভাড়া, দেন পরিবহন খরচ, যে কোনো প্রকার খরচ যদি হয় তাহলে আমরা এখানে মূলধনের পাশে বিয়োগ করব। আর যদি মালিক উত্তোলন করে তাহলে এখানে বিয়োগ করব। তাহলে আমরা বুঝলাম যে দুইটা জিনিসে বিয়োগ হবে আর দুইটা জিনিসে যোগ হবে। তো দেখো এখানে যেমন 5,000 টাকা বাকিতে পণ্য বিক্রয় করলো, বিক্রয় হচ্ছে একটা আয়, আর আয় বৃদ্ধি পাওয়ার কারণে আমরা 5,000 টাকা যোগ করব। ওকে, এবার আমরা জের নামাবো। তো জের নামাবো, প্রথমে আমরা উদ্বৃত্ত লিখবো। আচ্ছা, আমরা কিন্তু এই ঘরের মধ্যে আপাতত কোনো কাজ করিনি। দেখো এই 15,500 টাকা যা আছে তাই লিখে দিব, 15,500 টাকা। দেন এখানে 3,500 টাকা যা আছে তাই লিখে দিব, কারণ এখানে আমরা আপাতত কিন্তু কোনো কাজ করতেছি না। তারপর এখানে 5,000 টাকা ছিল সেটা আমরা লিখে দিব প্রাপ্য হিসাবের ঘরে। তারপর হচ্ছে সমান সমান দিব। দেন এখানে 19,000, 5,000, 24,000 টাকা হবে। ওকে, তাহলে আমরা এটা যোগ করে দিলাম। তো যেটা আমরা টেনে ফেললাম 13 তারিখেরটা। এবার দেখো 19 তারিখে লেখা আছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে 5,000 টাকা। আচ্ছা, মালিক যদি প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা উত্তোলন করে তাহলে প্রতিষ্ঠানের টাকার পরিমাণ কিন্তু হ্রাস পাবে, নগদ টাকা কমে যাবে। তো নগদ টাকা যেহেতু কমে যাবে, নগদ টাকা কমিয়ে দাও 5,000 টাকা। কিভাবে কমাবা? বিয়োগ চিহ্ন দাও। এটা হচ্ছে 19 তারিখ, 13 তারিখের পর 19 তারিখ। ওকে, আরেকটা ঘটনা হচ্ছে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব বা মূলধনের ঘরে বিয়োগ করতে হয়, আমি আগেই বলেছিলাম। ওকে, তাহলে দেখো এই 15,500 থেকে 5,000 টাকা বাদ দিলে হবে 10,500 টাকা। তারপর এই জের স্বাভাবিক জেরটা নামিয়ে দাও 3,500 টাকা। দেন এখানে 5,000 টাকা লিখে দাও। তারপরে হচ্ছে এখানে 24,000 থেকে 5,000 গেলে আবার সে 19,000-এ নেমে আসবে। ওকে, তাহলে আমরা জের নামিয়ে ফেললাম। দেন 19 তারিখ শেষ হলো। এবার দেখো 24 তারিখে লেখা আছে, সো 24 তারিখ লিখি। 24 তারিখে লেখা আছে সুন্দর করে দেখো, ভাড়া প্রদান 1,000 টাকা। আচ্ছা, ভাড়া প্রদান করেছে 1,000 টাকা, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে যাবে না? তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস করে দাও 1,000 টাকা, বিয়োগ লিখলাম 1,000 টাকা। আর ভাড়া হচ্ছে একটা ব্যয়, প্রতিষ্ঠানে ব্যয় হলে মূলধনের ঘরে বিয়োগ লিখবো। তাহলে কত টাকা বিয়োগ লিখবো? 1,000 টাকা বিয়োগ লিখবো। ওকে, এবার আমরা জের টানবো।
দেখো জের যদি টানি তাহলে 10,500 টাকা থেকে 1,000 টাকা গেলে হবে 9,500 টাকা। দেন এখানে জের থাকবে 3,500 টাকা, দেন এখানে 5,000 টাকা, দেন এখানে 18,000 টাকা। ওকে, তারপর 28 তারিখে লেনদেনের মধ্যে লেখা আছে ব্যাংকে জমা দেওয়া হলো 1,500 টাকা। আচ্ছা, যদি মালিক প্রতিষ্ঠান থেকে 1,500 টাকা ব্যাংকে জমা দেয় তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাবে 1,500 টাকা। তাহলে এই নগদ টাকার ঘরে 1,500 টাকা বিয়োগ করব। আরেকটা কথা হচ্ছে, যখন প্রতিষ্ঠানের ব্যাংকে জমা দিবে তাহলে প্রতিষ্ঠানের ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। সো ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি করব 1,500 টাকা। তো এই ছিল। এবার আমরা এটা জের টানবো। তো জের টানলে হয় 9,500 টাকা থেকে 1,500 টাকা বাদ দিলে হবে 8,000 টাকা। এটা আমরা উদ্বৃত্ত কথাটা বারবার লিখতে ভুলে যাচ্ছি, উদ্বৃত্ত অবশ্যই লিখতে হবে। দেন এখানে জের 3,500 টাকাই থাকবে, দেন এখানে 1,500 টাকাই থাকবে, এখানে 5,000 টাকাই থাকবে, সমান সমান, এটার কোনো পরিবর্তন হবে না। সো 18,000 টাকাই থাকবে। 30 নাম্বার লেনদেনে সরাসরি চলে যাব। ওকে, 30 নাম্বার লেনদেনের মধ্যে দেখো দেওয়া আছে ধারে পণ্য ক্রয় 3,000 টাকা। ওকে, তো 30 তারিখ লিখে নেই একটু কষ্ট করে। 30 তারিখ, তারপর কি হচ্ছে, কি বলা আছে, ধারে পণ্য ক্রয় 3,000 টাকা। ওকে, ধারে যখন পণ্য ক্রয় করব তখন প্রতিষ্ঠানে দায় বৃদ্ধি পাবে। আচ্ছা, ধারে পণ্য ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব বৃদ্ধি পাচ্ছে এখানে। সো প্রদেয় হিসাবের ঘরে লিখব কত টাকা? 3,000 টাকা। আরেকটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ব্যয় বৃদ্ধি পেয়েছে পণ্য ক্রয় করার কারণে। তাহলে ব্যয়ের পাশে ব্যয় বৃদ্ধি পেলে আমরা কোথায় লিখি? মূলধনের ঘরে লিখি 3,000 টাকা। তো এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে যেহেতু, সো 3,000 টাকা বিয়োগ করব। ব্যয় বাড়লে মূলধন কমে যায়। দেন আবার আমরা জের নির্ণয় করব। তো জের নির্ণয় করলে এখানে স্বাভাবিক যা আছে তাই, কারণ এখানে আমরা কোনো পরিবর্তন করিনি। ওকে, তারপর হচ্ছে এখানে লিখবো 3,500 টাকা যা আছে তাই লিখবো। দেন এখানে আছে 1,500 টাকা যা আছে তাই লিখবো। তারপর এখানে 5,000 টাকা লিখবো। তারপর এখানে 3,000 টাকা লিখবো। তারপর এখানে 18,000 থেকে 3,000 গেলে 15,000 টাকা লিখবো। ওকে, তো এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটা। এখন আমরা বুঝবো কিভাবে যে এই অঙ্কটা কতটুকু রাইট হয়েছে বা কতটুকু রং হয়েছে। এর জন্য আমাদের ছোট্ট একটা নিয়ম ফলো করতে হবে, সেটা হচ্ছে আমরা এই সম্পদ যতগুলো আছে সবগুলো যোগ বিয়োগ করব। দেন আমরা এই দায় আর মালিকানা সত্তর পাঁচটা সম্পূর্ণটাই যোগ করব, করে তারপরে দেখব। তো দেখো সম্পদের পাশে সবগুলো যোগফল এখানে হয় 18,000 টাকা। ওকে, আর হচ্ছে তোমার এই পাশে দেখো 15 আর 3 18,000 টাকা। তার মানে আমরা যেটা দেখলাম এই অঙ্কটা সঠিক হয়েছে। কেন বলতো? কারণ পুরো সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের সাথে মিলে গেছে। সম্পদ এবং দায় মালিকানা সত্ত্ব মিলে গেছে, এই জন্য আমরা বলে দিব যে এই অঙ্কটা রাইট হয়েছে। তো এই ছিল আমাদের একটা টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব বিস্তারিতভাবে কিভাবে দেখাতে হয়। এটা শুধুমাত্র এসএসসির জন্য নয়, এইচএসসির জন্য সো মাচ ইম্পর্টেন্ট, এবং এমনকি অনার্স ফার্স্ট ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা হিসাব বিজ্ঞান কম বুঝে তাদের জন্য মূলত। তো এই ছিল আমরা আমাদের আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওটি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, তবে সেটা হবে অন্য কোনো লেনদেন নিয়ে, এবং এই টেবুলার সাকে কিভাবে বিস্তারিত দেখানো যায় তাই। তো সাথে থাকতে হবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। কিভাবে সাথে থাকতে হবে? এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে হবে। তো ধন্যবাদ এত সময় এই বকবকানি শোনার জন্য।